এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে 30 মিনিট বাকি। গত 2 ঘন্টা ধরে 14-15 বছর বয়সী 10 জন ছেলের একটি গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেলে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কয়েকজনের কপালে চকচকে ব্যান্ড বাঁধা, যার উপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকায় এক সুপারমার্কেটে ছিল ওরা। যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলেছে, বাইক স্ট্যান্ড করেছে সেখানে। ওদের কাছে ফায়ার ক্র্যাকার্সও ছিল, যা সময়ে সময় ফাটাচ্ছে। 12:15টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লট তখন গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টির ইনভাইটেশন কার্ড আছে, কারণ এদের প্রায় সবার বাবা মায়েরাই এই জিমখানায় মেম্বার। ওরা যখন ভেতরে ঢুকে তখন ঘড়িতে 11:55 বাজছিল। কয়েক মিনিটের মধ্যে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গায় লাইট নিভিয়ে বাইরের লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন হয়ে তখন থেকে সারা রাত এখানে নাচ গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনের বন্দোবস্ত করেন। লাইট অফ হতেই ওখানে বেহায়াপনার এক বিশাল তাণ্ডব শুরু হয়। উপস্থিত মানুষজন সেই বেহায়াপনা উপভোগ করতেই এখানে আসে। এর সঙ্গে আসা 15 বছরের ছেলেটিও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল। ডান্সের যার দক্ষতা চোখে পড়ার মতো। 12টা বাজার 10 সেকেন্ড বাকি থাকে লাইট অফ করে দেয়া হলো সব জায়গার। ঠিক 12টায় আবার তা অন করা হয়। অন্ধকারের সেকেন্ড গুনতে থাকা মানুষজনের গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ড আগে বন্ধ করে রাখা মিউজিক আবার বাজতে শুরু করে। বন্ধুদের সাথে আসা ছেলেটি বাইরের পার্কিং লটে চলে আসে, যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়ি হর্ন বাজিয়ে উল্লাস করছিল। সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে বিয়ারের ক্যান হাতে গাড়ির ছাদে উঠে পড়ে। গাড়ির ছাদে বসে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারে ভরা ক্যান বের করলো। সেটাকে পুরো জুসের সাথে অদূরে থাকা এক গাড়ির উইন্ডো স্ক্রিনে ছুঁড়ে মারে ও। বিশাল আওয়াজের সাথে সেই গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বাঁ হাতে থাকা বিয়ারের ক্যানে ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে ছেলেটি। সালার গত আধা ঘন্টা ধরে বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছে, যদিও স্ক্রিনে দেখানো স্কোরের তেমন পরিবর্তন চোখে পড়ছিল না। এর কারণ হয়তো গেমের কঠিন ট্র্যাক, যার ওপর কামরান গাড়ি ব্যালেন্স করতে পারছে না। লাউঞ্জের সোফায় বসে নোটবুকে কিছু লেখায় মগ্ন ছিল সালার, তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায় ও, যেখানে কামরান গেম নিয়ে সংগ্রামে ব্যস্ত। আধা ঘন্টা পর নোটবুক বন্ধ করে টেবিলে রেখে মুখের ওপর হাত দিয়ে হাই আটকায় সালার। 2 পা টেবিলের ওপর তুলে হাতের আঙ্গুলগুলো এক করে মাথার পেছনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কামরান আবারও সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তখন কে প্রবলেম কামরান? বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার। কিছু না, নতুন গেম এনেছি, স্কোর করা কঠিন লাগছে। কামরান নাখুশ হয়ে বলল, আচ্ছা আমাকে দাও। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম 20 সেকেন্ডেও যে স্পিডে গাড়ি চালাচ্ছিল কামরান এখন পর্যন্ত তার দ্বারে কাছেও যেতে পারেনি। যে ট্রাক তার অনেক কঠিন লাগছিল সালারের সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। 1 মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল ও তাতে স্ক্রিনে চোখে রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে, অথচ সেই স্পিডও গাড়ি সালারের পুরো কন্ট্রোলে। 3 মিনিট পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক থেকে পড়ে গিয়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায় এর হওয়ার কারণ জানতে। রিমোট সালারের হাতের বদলে এখন টেবিলের উপর। নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছে ও। কামরান মাথা তুলে তাকায়। ভীষণ বোরিং একটা গেম, বলে বড় ভাইয়ের পায়ের ওপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালার। কামরান টুট কামড়ে 7 অঙ্কের সেই স্কোর দেখছিল, যা স্ক্রিনের এক কোণায় জ্বলজ্বল করছে। কিছুটা বিস্মিত ভঙ্গিতে ছোট ভাইয়ের বেরিয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল কামরান। ওরা দুজন আবারও চুপচাপ বসেছিল। এটা নিয়ে আসজাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা নীরব না যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধা ঘন্টা মেয়েটা যতটুকু কথা বলেছে তা হাতে গোনার মতো। ওকে সেই ছোটবেলা থেকে চেনে আসজাদ। ভীষণ হাসিখুশি স্বভাবের একটা মেয়ে। ওদের বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলোও কোনো পরিবর্তন ছিল না ইমামার মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আসজাদের। কথা বলে ভীষণ চটপটে ছিল ইমামা, কিন্তু গত কয়েক বছর ধরে
ধরে হঠাৎ বদলে গেছে মেয়েটা। বিশেষ করে মেডিকেল কলেজ যাওয়ার পর থেকে এই পরিবর্তনের আরও বেশি নজরে আসার মতো। আজ যাদের কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতিমাত্রা সতর্ক থাকে, কখনো মেয়েটাকে বিমূঢ় লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়। আসজাদ অনুভব করে ইমামা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে উঠে চলে যেতে চায়। ঠিক আজকেও এটাই মনে হচ্ছে। তোমার সাথে দেখা করা নিয়ে হয়তো আমি অযথাই তড়িঘড়ি করি, কারণ আমার আশা না আশা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তার বিপরীত চেয়ারে বসে থাকা ইমামা বাউন্ডারি দেয়ালে বেয়ে ওঠা লতাপাতার দিকে তাকিয়ে আছে। আসজাদের অভিযোগে লতাপাতার দিক থেকে চোখ সরিয়ে তার দিকে চাহনি স্থির করলো ইমামা। সে জিজ্ঞাসু চোখে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একে প্রশ্ন করে আসজাদ। আমি না এলে তোমার কিছু যায় আসে নাই মামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অত্যন্ত না বলতে পারো, আমার অভিযোগকে মিথ্যে বলতে পারো এমন কিছু না, আমি ভুল ভাবছি। এমন কিছু না, আপনি ভুল ভাবছেন, ইমামা তাকে থামিয়ে বলে। কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশহীন। আসজাদ একটা শীতল নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আমারও দোয়া এমন কিছু যাতে না হয়। আমি সত্যি ভুল ভাবছি, কিন্তু তোমার সাথে কথা বলতে এলে প্রতিবার এমনটাই মনে হয় আমার। কী কারণে আপনার এমনটা মনে হয়? ইমামার আওয়াজে এবার কিছুটা রাগের আভাস পায় আসজাদ। বহু কারণে। তুমি ঠিকমতো আমার সাথে কথার উত্তর দাও না। আমার তরফ থেকে মনে হয় আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সর্বোচ্চ উত্তর দেওয়ার। তবুও উত্তর পছন্দ না হলে বলুন কী করা যেতে পারে? আসজাদের এবার ওকে আরেকটু বেশি রাগী মনে হলো। কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয় না? শুধু বলছি যেটাই জিজ্ঞেস করি না কেন সব কিছুর উত্তরে তোমার কাছে হ্যাঁ বা না ছাড়া কিছু থাকে না। প্রায়ই মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তরে আমি হে বা না দিয়েই দেব। হে বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লম্বা বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন। এরপর থেকে সেটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হে বা না এর সাথেও তো কিছু বলা যায়, আর কিছু না অত্যন্ত আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করব? যেহেতু আমাদের বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এর পরিষ্কার অর্থ দ্বারায় আপনি ঠিক আছেন। না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি মামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না, আমি মোটেও মাইন্ড করব না এতে। আসজাদ বোবা হয়ে যায়। আচ্ছা, এসব ফর্মালিটি ছাড়ো, অন্য কিছু তো বলা যায়। মানুষ একসাথে তো কত কিছু আলোচনা করে, না হলে নিজের ব্যস্ততা নিয়েই কিছু বলতে পারো। আসজাদ, আপনার সাথে আমি কি নিয়ে আলোচনা করব? আপনি বিজনেস করেন আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনাকে স্টক মার্কেটের পজিশন, বুলিশ ও বিয়ারিশ ট্রেন্ড কেমন চলছে বা ইন্ডেক্সে কত পয়েন্ট বেড়েছে, পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন এসব জিজ্ঞেস করব? এবার সরকার আপনাকে কত % রিবেট দিয়েছে তা জানতে চাইব? ইমামার কণ্ঠ শীতল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব? কি মানুষের লিভারে প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এবছর নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো? হার্টবিট সচল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রিক বুলেটের শক দেওয়া হয় তা জানাবো। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্যস্ততা। এসব নিয়ে আলোচনা করে আমি ভালোবাসা ও আন্তরিকতার নতুন কোনো গন্তব্য তৈরি করব, তা আমার বুঝের বাইরে। আসজাদের চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। এখন সে মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করছিল যখন ইমামার কাছে কথা না বলা নিয়ে অভিযোগ করছে। এছাড়াও তো মানুষের বিভিন্ন ব্যস্ততা থাকে, দুর্বল সুরে বলল সে। পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান, এখন সময় নষ্ট করা আমি এফোর্ড করতে পারি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি, একজন বিজনেসম্যান হয়ে আপনি কিভাবে এত ইম্যাচিউর ও ইমোশনাল চিন্তাভাবনা নিয়ে চলেন? আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। আসজাদ কিছু বলতে পারে না উত্তরে। আমাদের মাঝে কি সম্পর্ক রয়েছে সেটা ভালো করেই জানি আমরা। তবুও আপনি যদি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব, অসন্তুষ্টি বা রাগ মনে করেন, তাহলে কি করা যায়? আপনার সাথে আমি এখানে বসে আছি মানে এই সম্পর্কটাকে গুরুত্ব দেই। অপরিচিত কেউ এসে তো আমার সাথে এভাবে চা খেতে পারতো না। একটু থামে ইমামা।
যতদূর কথা রইল আপনার আশা না আশা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কিনা, তবে সত্যি বলতে আমরা দুজন খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমরা আধুনিক যুগের সৃষ্টি। না আমি হীর না রাজার বংশের সাথে আপনার কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য এটাই যে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে? এরপরও আসজাদের কপালে ঘাম না আসার একমাত্র কারণ হচ্ছে ডিসেম্বর মাস চলছিল এখন। ওদের দুজনের বয়সের মাঝে 8 বছরের ব্যবধান। তবে এই প্রথম আসজাদের কাছে সেই ব্যবধানকে 18 বছরের মনে হচ্ছিল। ইমামাকে নিজের চেয়ে 18 বছরের বড় লাগছে তার। অথচ 2 সপ্তাহ আগে মেয়েটা মাত্র 19-এ পা রেখেছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিনেজ থেকে সরাসরি মিডল এজে চলে গেছে, আর সে নিজের প্রিটেনে ফিরে এসেছে। পায়ের উপর পা তুলে রাখা ইমামা স্থির চোখে বাবলেসীন চেহারা নিয়ে তার উত্তরের অপেক্ষায়। চেয়ারের হাতলে তাকা ওর হাতের আঙ্গুলের বাগদানের আংটির দিকে তাকিয়ে আসজাদ সে গলা পরিষ্কারের চেষ্টা করে। তুমি ঠিক বলেছ, আমি শুধু আলোচনার কথা বলছিলাম যাতে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ডেভেলপ হয়। আসজাদ, আমি আপনাকে খুব ভালো করে চিনি ও বুঝি, আর এটা জেনে আমার ভীষণ আফসোস হচ্ছে যে আপনি ভাবছেন আমাদের মাঝে এখনও আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার প্রয়োজন আছে। আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। এটা আসজাদের দিন না, তা মেনে নিল অবশেষে। তবুও যদি আপনার মনে হয় অ্যানাটমি ও বিজনেস আলোচনা করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাহলে ঠিক আছে, এসব নিয়েই কথা হবে। ইমামার গলায় স্পষ্ট তাচ্ছিল্য। আমার কথায় তোমার খারাপ লেগেছে? মোটেও না। আমার কেন খারাপ লাগবে? ইমামার কণ্ঠের বিস্ময় আসজাদকে আরও লজ্জায় ফেলে। আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। হয়তো নয়, অবশ্যই। 3 শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা। তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমার অনেক স্বপ্ন এই সম্পর্কটাকে ঘিরে, তোমাকে ঘিরে। আসজাদ লম্বা শ্বাস নিয়ে বলল। ইমামা ভাবলেশহীন চেহারা নিয়ে আবারও সেই লতাপাতার দিকে তাকিয়ে আছে। হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে উঠি। এই সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ সম্পর্কটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। ইমামার দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলছিল আসজাদ, কিন্তু হঠাৎ তার মনে হলো মেয়েটা এখানে নেই, তার কথা শুনছে না। অনুভব করে সে নিজেই সঙ্গে নিজেই কথা বলছে।